অনেক বছর আগে একটি রাজ্য ছিল যেখানে এক আজব নিয়ম মানা হতো। নিয়মটা ছিল, সে রাজ্যে 5 বছরের জন্য একজন রাজাকে নির্বাচন করা হতো এবং তারপর তাকে একটি গভীর অরণ্যে ছেড়ে দেওয়া হতো। সেই বনে বিভিন্ন হিংস্র প্রাণী থাকতো, যেখানে বসবাস করা ছিল খুব কঠিন। যাকে একবার ওই বনে ছেড়ে আসা হতো, আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরে আসেনি। রাজ্যের সুরক্ষার জন্য এই নিয়ম ছিল অত্যন্ত কার্যকর, যার জন্য অনেক ভালো ভালো লোককে সুযোগ দেওয়া হতো রাজা হওয়ার জন্য। কেউ মনে করত যে আর না হোক, এই 5 বছর সুখে স্বাচ্ছন্দ্যে আরামে এই 5 বছর কাটবে, আর তারপরে দেখা যাবে যা হয় হবে। এইভাবে অনেকেই রাজা আসে, শাসন করে, 5 বছর পর জঙ্গলে চলে যায়। তারপর আর তার কোনো খবর পাওয়া যায় না। এইভাবে একটি রাজা হলো একজন। সে কিন্তু খুব ভয়ে ভয়ে রাজা হয়েছিল। রাজা হওয়ার পরই সে ভাবতে লাগলো যে সে 5 বছর পর তাকে মরতে হবে। তার জন্য সে রাজ্যে যত বুদ্ধিমান লোক আছে তাদের সঙ্গে কথা বলতে লাগলো। যেখান থেকে সে উপায় খুঁজতে লাগলো কিভাবে 5 বছর তাকে জঙ্গলে গেলেও তার যেন কোনো ক্ষতি না হয়। এইভাবেই এই রাজ্যের এক বুদ্ধিমান ও সচেতন লোকের সাথে তার দেখা হলো। তার সমস্যার কথা সে বলল। তখন বুদ্ধিমান লোকটি তাকে একটি কথা বলল। কি কথা? না, সে বলল যে জীবনে যেমন চলছে তেমন যে সবসময় চলবে এমনটা কিন্তু নয়। তুমি যখন রাজা হবে, তোমার হাতে অনেক ক্ষমতা থাকবে, তুমি চাইলেই অনেক কিছু বদলাতে পারবে। এটা জানার পর অন্য রাজার মতো সে আমোদে প্রমোদে আনন্দ করে ফুর্তি করে সেটা তার সময় কাটালো না। সে তার কিছু সেনাদেরকে জঙ্গলে পাঠিয়ে দিল, এটা জানার জন্য যে সত্যিকারের ওই জঙ্গলে কি কি আছে, যাতে অন্যান্য রাজারা আর ফিরে আসেনি। সেনাদের কাছ থেকে সে জানতে পারল এটা সত্যি যে বনে এক ভয়ানক জায়গা, যে বনের মধ্যে বড় একটি জলাশয় আছে, যেটি জল অত্যন্ত খারাপ। ওই দূষিত জল খেয়েই মানুষ মারা যায়। তার সঙ্গে হিংস্র প্রাণী আছে। এই সেপাহীরা কিছু কঙ্কালও দেখেছিল, যেগুলো তাদের মনে হয়েছিল এগুলো কোনো সেই রাজার কঙ্কাল। অন্যান্য রাজার মতো সে আরামে সময় না কাটিয়ে খুব প্রোয়াক্টিভ হয়ে গেল। কাউকে না জানিয়ে সে অ্যাকশন নেওয়া শুরু করলো। সেই অ্যাকশন মতো সে কিছু সেনাকে জঙ্গলে পাঠিয়ে গভীর বন কাটতে পাঠালো। কিছু সেনাদের নির্দেশ দিল হিংস্র বন্য পশুদেরকে খাঁচায় বন্দি বানানোর জন্য। কিছু প্রাণীদেরকে অন্য জঙ্গলে ছেড়ে দিল, আর কিছু প্রাণীকে মেরে দিল। এবং ওই জঙ্গলের ধারে ধারে একটা বড় বেড়া দিতে লাগলো, যাতে কোনো প্রাণী আর আসতে না পারে। এছাড়া ওই রাজ্যে কিছু লোকেদের জন্য জঙ্গল সংলগ্ন জায়গাকে চাষের উপযোগী জমি তৈরি করতে লাগলো। সে সেনাদের সাহায্যে জলাশয়কে পরিষ্কার করতে শুরু করলো, নদীগুলোকে পরিষ্কার করতে শুরু করলো, যাতে সহজেই পরিষ্কার পানীয় জল পাওয়া যায়। এইভাবে সে অনেক টাকা পয়সা সাহায্য দিতে লাগলো ওই জায়গার উন্নতির জন্য। ধীরে ধীরে ওই জায়গায় বসতি গড়ে উঠল, বসবাসের যোগ্য জায়গায় পরিণত হলো। কিছু সময় পর সে রাস্তা নির্মাণ করলো, অন্য বড় শহরের সঙ্গে যোগাযোগ স্থাপন। আস্তে আস্তে সেই জায়গা গ্রাম থেকে শহরে পরিণত হলো। সেই জায়গায় যে কেউ আরামে তার জীবন কাটাতে পারবে, এইরকম একটি অবস্থার পরিবেশ তৈরি করলো। এইসব কাজ করার জন্য লোকজনের খুব প্রিয় হয়ে উঠল এই রাজা। এইভাবেই সে তার 5 বছর কাটিয়ে ফেলল। 5 বছর পর শেষ যখন হয়ে গেল, তখন সে খুশি খুশি জঙ্গলে চলে গেল। কিন্তু সে তো জানে সেই জঙ্গল আর জঙ্গল ছিল না। সে জানতো এখানে ভয়ের কিচ্ছু নেই। লোকজন তাকে সেই রাজ্যের রাজা বানিয়ে দিল। সে খুশি খুশি রাজা হয়ে গেল এবং ওই জায়গায় বসবাস করতে লাগলো। বন্ধুরা, এই যে গল্পে রাজা যেটা করেছিল সেটা তো কমন সেন্স ছিল, তাই না? যে কেউ রাজা চাইলেই এটা করতে পারত। বিখ্যাত ব্যক্তি অল্টার বলতেন, কমন সেন্স ইজ নট সো কমন। প্রথমে যে সমস্ত রাজা ছিল তাদের কাছেও এই সমস্ত কাজ করার উপায় ছিল, কিন্তু তারা সেটা করেনি।
তোমরা বলবে যে রাজাগুলো সত্যিই বোকা, কিন্তু আজকের দুনিয়ায় এরকম লোকের সংখ্যা প্রচুর। অনেক লোক আছে যারা জানে জীবন কাটছে, একদিন খুব ভয়ানক পরিণতি হবে তাদের। তাদের স্বাস্থ্য খারাপ হতে পারে, তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে পারে, তাদের সম্পর্ক খারাপ হতে পারে, তবু তারা এই দুঃখময় জীবনের দিকে অগ্রসর হচ্ছে জেনেও কোনো অ্যাকশন নিচ্ছে না। ধীরে ধীরে এই অন্য রাজাদের মতো তার মৃত্যুর মায়াজালে তারা পড়তে চলেছে। বন্ধুরা, অ্যাটমিক হ্যাবিটসের লেখক জেমস ক্লিয়ার উনি বলেছেন, এই পৃথিবীতেও দুই ধরনের লোক গল্পের মতোই আছে। এক ধরনের লোক যারা বর্তমান সময়ের জন্য বাঁচে, আরাম প্রমোদ নেশা ফুর্তি করে তাদের সময় কাটাচ্ছেন, ভবিষ্যতের জন্য কিচ্ছু ভাবে না, জীবন যেদিকে নিয়ে যায় তেমনভাবে জীবন কাটাতে চায়। 2 নম্বর, আর কিছু লোকেরা যারা ভালো বুদ্ধিমান রাজার মতো জীবন কাটাতে চায়। তারা জানে ভবিষ্যতে এই সমস্ত আসতে চলেছে, তাকে কাটানোর জন্য উপায় হলো অ্যাকশন নেওয়া, কাজ করা। তারা ছোট ছোট অ্যাকশনের মাধ্যমে তাদের এই প্রবলেমগুলোকে সলভ করার পর আগামী দিনে তারা উন্নত এবং ভালো জীবনযাপন করে। অনেকবার এইভাবে চেষ্টা করার ফলে তারা তাদের জীবন বদলাতে থাকে, নিজেদের ভবিষ্যৎ নিজেরাই বদলে দিতে থাকে। এর মধ্যে আপনি কাকে পছন্দ করবেন? এটা সঠিক যে আপনাকে দ্বিতীয় ধরনের মতো হওয়া দরকার, যার ফলে আপনি নিজের ভবিষ্যৎ বদল করতে পারবেন। কিন্তু এটা মনে রাখবেন, এই সমস্ত রাতারাতি পরিবর্তন হবে না। বুদ্ধিমান রাজা কিন্তু একদিনে পরিবর্তন করেনি। সে যদি ভাবতো যে 4 বছর ফুর্তি মজা করে কাটাবে আর পরের বছর চেষ্টা করবে, তাহলে সে এত সফল হতে পারত না। সে যদি নিজে চেষ্টা না করতেও, তাহলে সে মারা যেত। বুদ্ধিমান রাজা একদিন প্রতিদিন ধীরে ধীরে এই সমস্যাটা বুঝে অ্যাকশন নিয়েছিল, ধীরে ধীরে এক একটা সমস্যার সমাধান করতে লেগেছিল। আপনাকেও ধীরে ধীরে প্রতিদিন 1% বেটার করতে হবে। আর এইভাবে যদি আপনি আপনাকে বদলাতে থাকেন, তো আপনাকে 1 বছরের মধ্যে নিজেকে এত পরিবর্তন করে ফেলতে পারবেন যে আপনাকে চিনতেই পারবেন না। এটা কিভাবে করবেন? তার জন্য আমাদের রেকমেন্ড করছি অ্যাটমিক হ্যাবিটসের পাওয়ারফুল কিছু লেসন শেয়ার করছি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। একবার ইয়েল ইউনিভার্সিটিতে এজিংয়ের উপর রিসার্চ করা হয়েছিল। 23 বছর ধরে এই স্টাডিটি চলেছিল, যেখানে 2টো গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছিল। যেখানে একটা গ্রুপকে বলা হয়েছিল যে আপনাদের তো বয়স বাড়ছে, এই সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া কেমন? তো একটি গ্রুপ এই সম্পর্কে খুবই পজিটিভ অ্যান্সার দিয়েছিল, যেমন দিন দিন বয়স বাড়ার সাথে সাথে তাদের অভিজ্ঞতা বাড়ছে, জীবনের মানে তারা বুঝতে পেরেছেন, জীবনটাকে উপভোগ করছেন। এক কথায় নানান অভিজ্ঞতা অর্জনের ফলে জীবন সম্পর্কে তারা ইতিবাচক ধারণা নিয়েছিল, ফলে তাদের মধ্যে পজিটিভ অ্যাপ্রোচ ছিল। কিন্তু অপর দল ঠিক বিরূপ প্রতিক্রিয়া ছিল। তারা বলতো যে দিন দিন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার শরীর খারাপ হচ্ছে, আমার কখনো হাঁটুর যন্ত্রণা, কখনো পেট খারাপ, কখনো মন খারাপ, এবং আমার ভালো লাগছে না, যেন সব কিছুতেই যেন নেগেটিভ ভাব। তাদের নেগেটিভ অ্যাপ্রোচ থাকার জন্য তাদের এই বয়স বাড়াকে তারা উদাসভাবে নিয়েছিল। 23 সাল ধরে এই স্টাডি আউটকাম কি পেল বন্ধুরা? 660 জনের ওপর এই স্টাডি চলেছিল। রিসার্চরা পেলেন যে যাদের এজিংয়ের ওপর পজিটিভ থট ছিল, তারা বাকিদের থেকে 7.6 বছর অর্থাৎ 8 বছরের বেশি বেঁচেছিল। এটা কল্পনা করে দেখো, এই 8 বছর সংখ্যাটা কিন্তু কম নয়। যারা কেবল পজিটিভ চিন্তা করেছিল তারা 8 বছর বেশি বেঁচেছিল। এখানে লেখক জেমস ক্লিয়ার বলেন যে বিষয়ে আপনি যদি খুব পজিটিভ চিন্তা করেন, তাহলে আপনি সেই বিষয়ের ওপর আপনি পজিটিভ অ্যাকশান নেবেন। যদি আপনি এজিংটাকে পজিটিভভাবে নেন, তাহলে আপনি পজিটিভ অ্যাকশান নেবেন, যেমন হেলদি ফুড খাওয়া, যোগা করা, এক্সারসাইজ করা, বিভিন্ন সময় ভালো সময় কাটানো, একটু আড্ডা মারা, তাহলে কি আপনি বেশি সময় ধরে বাঁচবেন। অপরদিকে যারা নেগেটিভ চিন্তা করেছিল, তারা ভেবেছিল যে একদিন তো আমাকে মরতেই হবে, তো ভালো খাবার খাই, কোনো এক্সারসাইজ করে কী বা লাভ, তাতে আমার কোনো কিছু লাভ হবে না। এতে নেগেটিভ অ্যাকশানের ওপর বেশি ফোকাস দিয়েছিল, ফলে তাদের নেগেটিভ সেলফ আইডেন্টিটি তৈরি হয়েছিল। অথর বলছেন যে আমাদের কাছে আইডেন্টিটি খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা কোনো জিনিস করতে চাই বা পরিবর্তন করতে চাই, তখন আমাদের 2টো জিনিস সবসময় দরকার, এক হচ্ছে অ্যাকশন আর রেজাল্ট। যদি আমরা ওজন কম হতে চাই, তাহলে আপনি কি করবেন? আপনাকে অ্যাকশনের কথা ভাববেন। আপনি যেমন ডায়েট পরিবর্তন করতে হবে, জিম করতে হবে, তারপরে আপনি কি আপনার আয়নার সামনে আপনি দাঁড়াবেন, রেজাল্ট দেখবেন, তারপরে নিজের ওজন করবেন।
এখন ফোকাস দুটো জিনিসের ওপর থাকে, অ্যাকশন এবং রেজাল্ট। এছাড়াও আরেকটি তৃতীয় এলিমেন্ট থাকে যেটা আমরা সব সময় মিস করে যাই, সেটা হচ্ছে আপনার আইডেন্টিটি, যেটাকে আমরা মিস আউট করে যাই। অথরের মতেই কোনো কিছু বিহেভিয়ারাল চেঞ্জ করতে গেলে, কোনো আচরণগত চেঞ্জ করতে গেলে তার তিনটে লেয়ার থাকে। সব থেকে আউটার লেয়ার হলো রেজাল্ট, এবং দ্বিতীয় লেয়ার হলো অ্যাকশন, আর এর আগেও আরেকটা লেয়ার আছে, তা হলো আপনার আইডেন্টিটি। আইডেন্টিটি ঠিক করে দেয় যে আপনি অ্যাকশন নিচ্ছেন, তা ডিসাইড করে আপনার বিলিফ কেমন আছে, বিলিফ সিস্টেমের ওপর। আপনার আইডেন্টিটি যদি স্থিত হয়, ভালো হয়, স্ট্রং হয়, তাহলে আপনার অ্যাকশনও স্ট্রং হবে। আর আপনার অ্যাকশনস নেওয়ার ওপর নজর যদি বেশি থাকে, তাহলেই দেখবেন আপনার বিলিভ সিস্টেম স্ট্রং হবে। আর বিলিভ নেগেটিভ হলে তখন আপনার অ্যাকশন নিতে পারবেন না। যত বেশি আইডেন্টিটি স্ট্রং হবে, লং টাইম এর পজিটিভ অ্যাকশন নিয়ে আপনি সাকসেসের দিকে এগিয়ে যাবেন। এখন কথা হচ্ছে কি, আপনার বিলিভসকে স্ট্রং করবেন কিভাবে? তার জন্য প্রথমে আপনাকে কি কি করতে হবে? স্ট্রং আইডেন্টিটি তৈরি করতে হবে প্রথম। স্ট্রং আইডেন্টিটি, স্ট্রং বিলিভ এবং স্ট্রং মাইন্ডসেট করতে গেলে আপনাকে অ্যাকশন নিতে হবে। এছাড়াও আপনাকে রুথলেস এলিমিনেশন করতে হবে। কিছু জিনিস আছে আপনাকে বাদ দিতে হবে, যেটা আপনার ওই সাকসেসকে পেতে অগ্রাহ্য করে, আপনাকে পেতে দেয় না, সেই রুথলেস এলিমিনেশনে যেতে হবে। একবার কি হয়েছে, এর জন্য আমি একটা ছোট্ট উদাহরণ নিচ্ছি, একটা ঘটনা বলছি। একবার কি হয়েছে, একজন বাবা ও ছেলে দুজনেই কোনো একটা রেস্টুরেন্টে খাবার খেতে গেল। সেখানে দেখে যে রেস্টুরেন্টের অবস্থা খুব খারাপ, টেবিলগুলো ভেঙে পড়েছে, চারিদিকে দেওয়ালে চটচট করছে, ভালো পরিবেশ নয়, ইভেন খাবারও ভালো নয়। এটা দেখে তার ছেলে বলল, বাবা বলল, আমরা তো গরিব, কিন্তু এই রেস্টুরেন্টের মালিক তো দেখছি বড়লোক, তাও তারা রেস্টুরেন্টটাকে এইভাবে চালাচ্ছে কেন? তো রেস্টুরেন্টের ম্যানেজার যখন বিল দিতে এলো, তখন তাকে জিজ্ঞেস করলো যে রেস্টুরেন্টের অবস্থা এত খারাপ কেন? তার উত্তরে ম্যানেজার বলল যে দেখুন, রেস্টুরেন্ট তো খুব ভালো চলে না, এখানে বেশি প্রফিট হয় না, যার জন্য আমরা ফোকাস দিই না এবং ইন্টারেস্টও আমরা বেশি দেখাই না। এর থেকে বেশি রেভিনিউ আসে আমাদের এই ট্রান্সপোর্ট ব্যবসা থেকে, ওই যে দাঁড়ানো যে ট্রাক আছে, ওই ট্রাক থেকে, সেই ট্রাক থেকে মাল বহন করে ম্যাক্সিমাম প্রফিট হয়, ফলে এখানে আমাদের ফোকাস নেই। এরপর ওর বাবা বাইরে গেল, বাবা বাইরে গিয়ে দাঁড়ানো ট্রাকের ইঞ্জিনে কিছু একটা করে দিল। এর ফলে আর ট্রাকটি কোনোভাবেই মুভমেন্ট করলো না। এই ঘটনার 3 বছর পর বাবা ছেলে আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন তারা দেখি পুরোনো ভাঙা রেস্টুরেন্টের জায়গায় একটা বড় বৃহৎ সুন্দর রেস্টুরেন্ট হয়ে গেল কি করে, যেটা দেখে তাদের মনে কৌতূহল তৈরি হলো। তারপরে ভেতরে গেল এবং মালিককে জিজ্ঞেস করলো, আগে তো এখানে তো ছোট রেস্টুরেন্ট ছিল, এত বিশাল হয়ে গেল কি করে? তারপর মালিক বলল যে ওটা আগে রেস্টুরেন্ট ছিল। এখন তার কথায় কথায় তিনি জিজ্ঞেস করতে লাগলেন যে এটা 3-4 বছর আগের একটা ঘটনা। তাদের সমস্ত রেভিনিউ ছিল ট্রাক থেকে, কিন্তু ট্রাকটা কোনো উপায়ে খারাপ হয়ে যাওয়ার ফলে তারা আর টাকা পয়সা রোজগার হলো না। কিন্তু এটা হওয়ার ফলে তারা তাদের ফোকাসটা, তাদের ইন্টারেস্টটা রেস্টুরেন্টের ওপরে দিল। তারা আস্তে আস্তে কাস্টমারের ওপর ফোকাস দিল, তারা আস্তে আস্তে রেস্টুরেন্টের ডেকোরেশনের ওপর নজর দিল। তারপরে এইভাবে তাদের নাম ডাক চারিদিকে ছড়িয়ে পড়ল। এখন তারা এই শহরের মতো 5টা স্টার রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় তারা চালাচ্ছে এবং ব্র্যান্ডিংয়ের ওপর ফোকাস দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখানেই ছিল ফোকাস বা ইন্টারেস্ট বা প্রায়োরিটি। তারা প্রায়োরিটি দিয়েছিল তাদের ব্যবসাকে, রেস্টুরেন্ট ব্যবসাকে, ফলে সেখান থেকে তারা ইনকাম পেয়েছিল এবং তারা সাকসেস হয়েছিল। এখানে একটা বিষয় আছে যে আপনি যে বিষয়ে ভালো বা যে বিষয়ে দক্ষ, সে বিষয়ে আপনাকে ফোকাস দিতে হবে। বিভিন্ন বিষয়ে একে অপরের ফোকাস দিতে গিয়ে, বিভিন্ন জিনিসকে আমরা প্রায়োরিটি দিতে গিয়ে কখনো আমাদের ফোকাসটা নষ্ট হয়ে যায়। তাই আমাদের উচিত একটা বিষয়, যে কোনো একটা বিষয়ের ওপর আপনাকে প্রায়োরিটি দেওয়া এবং ফোকাসে রাখা। আমাদেরকে শেখানো হয় অনেক কিছুই, কিন্তু অনেক কিছুই আর্জেন্ট, কিন্তু আবার অনেক কিছুই আমাদের আর্জেন্ট নয়। কিন্তু এর মধ্যে থেকে যেগুলো আপনার প্রায়োরিটি 1, প্রায়োরিটি 2 এর মধ্যে পড়ে, সেগুলোর ওপর আপনি স্ট্রং দেন। আইডেন্টিটি গঠন হোক, বিলিভ স্ট্রং করুন। এর ফলে আপনি যেই কাজ করুন না কেন, তাতে আপনি সফল হবেন। এটা বোঝার জন্য ওয়ারেন বাফেটের একটি গল্পের সাহায্য আপনাদের নিতে হবে। একবার ওয়ারেন বাফেট প্লেনে হয়ে যাচ্ছিলেন। তার পাশে যে ভদ্রলোক ছিল, তিনি তার জীবন সম্পর্কে তিনি খুব হতাশ ছিলেন এবং সে বিভিন্ন বিষয়ে ওয়ারেন বাফেটের কাছে জিজ্ঞেস করতে শুরু করলো। তো ওয়ারেন বাফেট তার প্রত্যুত্তরে বলল যে আপনার জীবনের লক্ষ্য কি? আপনার জীবনের 25টি লক্ষ্য আপনি একটা কাগজে লিখে ফেলুন। ওয়ারেন বাফেটের কথা শুনে তিনি 25টি লক্ষ্য একটি কাগজে লিখলেন। এরপর ওয়ারেন বাফেট বললেন যে আপনি এই 25টা লক্ষ্যকে বা এমকে বাদ দিয়ে আপনি 5টি লক্ষ্যকে চিহ্নিত করুন।
এটা আপনিও করতে পারেন। এলিমিনেশন করতে আপনাকে সাহায্য করবে। লেখকের মতে কোনো অভ্যাস বা হ্যাবিটস গঠনের জন্য 3টে স্টেপ দরকার। এটাকে 3 R's হ্যাবিটস ফর্মুলা বলা হয়। ফার্স্ট, রিমাইন্ডার, যেটা আপনাকে সিগন্যাল দেয়, যেটা আপনার হ্যাবিটসের ওপর নজর দিতে হবে। অ্যাজ এ এক্সাম্পল, আপনার ফোনে যখন নোটিফিকেশান আসে, আপনাকে জানান দিচ্ছে যেটা এটা ওটা করতে হবে। আমরা যখন ফোন ঘাঁটি তখন আমরা কিছু সময় ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, রিলস যখন দেখি, তখন নতুন নতুন ভিডিও, নতুন নতুন জিনিস দেখার সুযোগ তৈরি হয়। আমাদের মনে রেওয়ার্ড আমরা পাই। রেওয়ার্ড হিসেবে আমাদের মস্তিষ্ক থেকে এক ধরনের উৎসেচক নির্গত হয়, যার নাম হচ্ছে ডোপামিন। এই ডোপামিন যত নিঃসৃত হয় তত আমাদের আনন্দ অনুভূতি হয়। লেখক বলছেন যে আমাদের মস্তিষ্কে ব্যাড হ্যাবিটস তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, কারণ ব্যাড হ্যাবিটসে ডোপামিন খরিত হওয়ার সম্ভাবনা বেশি। যত ব্যাড হ্যাবিটস আছে, যেমন স্মোকিং, ড্রিঙ্কিং, সোশ্যাল মিডিয়া, প্রোক্রাস্টিনেশন, আলসামি, প্রন, ইটিসি, তাদের রেওয়ার্ডস তাড়াতাড়ি আছে। গুড হ্যাবিটসের রেওয়ার্ড এত তাড়াতাড়ি আসে না। অ্যাজ এ এক্সাম্পল, আপনি যখন ওজন কমাবেন, আজকে জিম করতে গেলেন এবং কালকেই আয়নার সামনে আপনার 6 প্যাকস হয়ে যাবে, এটা কিন্তু ভাববেন না, কারণ গুড হ্যাবিটস নিডস টাইম। আপনি আজকে বই পড়া শুরু করলেন আর কালকেই ভাবলেন যে কিছুদিনের মধ্যে আপনি জিনিয়াস হয়ে যাবেন, এমনটা হবে না। কিন্তু কিছু দিন পর আপনি ভালো বই পড়া চালিয়ে গেলে বুঝতে পারবেন ভালো ভালো বিষয়গুলি জীবনে কত গুরুত্বপূর্ণ। এটা ঠিক যে গুড হ্যাবিটস একদিনে তৈরি হয় না, কিন্তু এইভাবে চলতে থাকলে একদিন অবশ্যই হবে। কিছুদিন পর বুঝতে পারবেন এই কথাগুলো আপনার চিন্তাভাবনা, আপনার জীবন বদলে দিতে পারে। লেখকের মতে 3R এর ফর্মুলা মেনে আপনাকে প্রতিদিন 1% নিজেকে পরিবর্তন করতে হবে। আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে এই ছোট ছোট স্মল চেঞ্জেস। এর জন্য আমার এক বন্ধুর জীবন পরিবর্তনের কথা আপনাদেরকে বলি। 2020 সালে যখন কোভিড এলো, তখন আমরা সবাই নিজেকে ঘরবন্দি করে রেখেছিলাম। বন্ধু প্রদীপ এই অবস্থার শিকার হয়েছিল। সে প্রতিনিয়ত নিজের জীবন সম্পর্কে হতাশ ছিল। আজ কি হবে, কাল কি হবে। পরে অ্যাটমিক হ্যাবিটসের বই পড়া শুরু করলো। সে বই, ভিডিও থেকে জানতে পারলো যে মনের পজিটিভিটি এবং ফোকাস রাখতে মেডিটেশন খুব দরকার। তখন সে সিদ্ধান্ত নিল যে সে রোজ মেডিটেশন শুরু করবে। এর জন্য সে মেডিটেশন সংক্রান্ত বিভিন্ন বই, ভিডিও, এমনকি ফ্রি ক্লাস করতে শুরু করলো। মেডিটেশনসের ওপর রিসার্চ করতে লাগলো। কতক্ষণ কিভাবে মেডিটেশন শুরু করা যায় এ বিষয়ে সে স্টাডি আরম্ভ করলো। লেখকের মতে নতুন হ্যাবিটস তৈরি করতে গেলে তার আইডেন্টিটি খুঁজতে লাগে। তার আইডেন্টিটি খুঁজতে লাগতে হয়। এর ফলে বিভিন্ন মানুষ, যোগাগুরু থেকে আচার্য, সেমিনারদের বক্তব্য সে শুনতে শুরু করলো। এর ফলে তার বিলিফ সিস্টেম স্ট্রং হতে লাগলো। এর ফলে একদিন তার জীবনের এই রুটিনে কনভার্ট করে ফেললো তার এই মেডিটেশনটাকে। এইভাবে প্রতিদিন মেডিটেশন করতার ফলে তার ডে বাই ডে বিলিফ সিস্টেম স্ট্রং হলো। ফলে একটা নতুন হ্যাবিটস তৈরি হলো, গুডস হ্যাবিটস তৈরি হলো। এছাড়া অনেক কিছু জিনিস সে বাদ দিয়েছিল, এলিমিনেশনস করেছিল। প্রথমে সে ভেবেছিল এটা ওটা অনেক জিনিস করবে, কিন্তু এত সব না করে সে সিম্পলভাবে একটা হ্যাবিটসের ওপর ফোকাস দিয়েছিল। নতুন হ্যাবিটস ফর্ম করার জন্য 3Rকে তিনি ফলো করেছিল। এর ফলে এক্সিস্টিং যে হ্যাবিটস ছিল তার সঙ্গে নতুন হ্যাবিটসকে যুক্ত করে দিয়ে সে প্রতিদিন নতুন নতুন হ্যাবিটস গঠন করতে শুরু করলো। সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কফি খেত। এই কফি তৈরি করতে তার 4 মিনিট সময় লাগতো। এই 4 মিনিট সে শুয়ে বসে ফালতু সময় নষ্ট না করে এই 4 মিনিটকে সে কাজে লাগালো। সে 4 মিনিটের মধ্যে কোনোদিন প্রথম সে 30 সেকেন্ড, কোনোদিন 1 মিনিট, এইভাবে মেডিটেশন প্র্যাকটিস করতে শুরু করলো। এইভাবে কাজ করতে করতে একদিন এই হ্যাবিটস, মেডিটেশন তার সকালের রুটিনে কনভার্ট হয়ে গেল। ডে বাই ডে 1% করে এই গুড হ্যাবিটস তার জীবনটাকে সে জীবনে নিয়োজিত করেছিল এই গুড হ্যাবিটসটা। এবং রেওয়ার্ড হিসাবে সে পেয়েছিল আফটার 4 মিনিট সে যেটা খুব পছন্দ করতো, সে কফি পান করত। এবং তার জীবনে এই নতুন হ্যাবিটস আগামী জীবনকে প্রভাবিত করেছিল। আমাদের এখানে লেখকের মতে প্রতিদিন কিছু কিছু সময় বের করা উচিত এই গুড হ্যাবিটসকে গঠন করার জন্য। সুতরাং আপনি প্রতিদিন 1% ইমপ্রুভ করে আপনার জীবনে 3R ফর্মুলা ব্যবহার করে জীবন পরিবর্তন করতে পারেন, এবং যেটা আপনার করা উচিত। এটাই ছিল অ্যাটমিক হ্যাবিটসের বইয়ের সারাংশ। তাহলে আপনার জীবনে স্মল স্টেপ আপনার জীবনে চরম সাফল্য নিতে পারে।
আমার এই বই অ্যাটমিক হ্যাবিটসের সারাংশ যদি খুব ভালো লেগে থাকে, প্লিজ শেয়ার অ্যান্ড লাইক অ্যান্ড এই চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।